যাক, তাহলে আমরা শুরু করি আজকে নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে স্থির প্রবাহী বা ফ্লুইড অ্যাট রেস্ট। কেন এরকম বলা হচ্ছে, কেন এরকম ফ্লুইড অ্যাট রেস্ট কেন বলা হচ্ছে না, এখানে আমরা জানি যে তরল পদার্থের নিজস্ব কোনো আকার নেই, হ্যাঁ, কিন্তু তার আয়তন আছে। কারণ আয়তন কেন আছে না, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার সে ধারণ করে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস কি, না, চাপ প্রয়োগ করলে কি হয়, কঠিন অংশের পুরোটা বিকৃতি ঘটে না, কিন্তু মানে খুব অল্প সময় বিকৃতি ঘটে, কিন্তু তরলের ক্ষেত্রে কি হয়, সেই চাপটা চারিদিকে ছড়িয়ে যায়। এই ঘটনাটা আমরা পড়বো। এবার উচ্চদেবিতা কাকে বলছে না, বলছে পদার্থবিজ্ঞানের যে অংশে স্থির প্রবাহী ধর্ম নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে উচ্চদেবিতা। স্থির প্রবাহীটা কি, স্থির প্রবাহী বা ফ্লুইড কোনটাকে বলছে না, বলছে এই এটাকে, যে স্থির অবস্থা থাকা তরল ও গ্যাসীয় পদার্থের উপর প্রযুক্ত স্পর্শকীয় বলকে এরা প্রতিরোধ করতে পারে না। সামান্য স্পর্শ করলে কি হয়, বলের প্রভাবে এরা প্রভাবিত হতে শুরু করে সহজেই। তাই জন্য আগে বলতে পারছি যে যে এই অল্প চাপ প্রয়োগের ফলেই তারা প্রবাহিত হয়, তারা তরল এবং গ্যাসীয় পদার্থগুলো। এই জন্য এদেরকে বলা হয় প্রবাহী বা ফ্লুইড। ভাইরাস যদি আমি কোনো কঠিন পদার্থকে খুব সামান্য টাচ করি, তাহলে কি সেটা প্রবাহিত হয়? হয় না, সেটা কি হয়, সেটা ওখানেই থাকে। ভাইরাস যদি আমি কঠিন বা তরল গ্যাসীয় পদার্থের উপর খুব সামান্য বল প্রয়োগ করি, স্পর্শ করলেও সেটা কি হয়, সরে যেতে শুরু করে বা প্রবাহী হয়, মানে বয়ে যেতে শুরু করে। এই জন্য বলা হচ্ছে প্রবাহী বা ফ্লুইডস। এবং যে এবং পদার্থবিজ্ঞানের যে অংশে আমরা এই স্থির প্রবাহী ধর্ম নিয়ে আলোচনা করবো সেটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। ওকে, এবার চলে আসি ঘনত্ব। ঘনত্ব কাকে বলছে না, কোনো পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হচ্ছে। একক আয়তনের ভরকে মানে না, যদি আমরা ধরো এই সমান মাপের একটা কাঠের টুকরো নিলাম আর একটা লোহার টুকরো নিলাম। লোহার টুকরোটাকে আমি অন্য কালার করে দিচ্ছি, বা কাঠের টুকরো নিচ্ছি আর লোহার টুকরোটাকে আমি ধরে নাও আমি এরকম বুঝিয়ে দিচ্ছি, মানে ঘন করে দিচ্ছি। তাহলে কোনটার ভর বেশি হবে? অবভিয়াসলি এটার ভর বেশি হবে। এটা যদি স্মল এম হয়, এটা ক্যাপিটাল এম হবে, বড় হবে। কারণ কি না, এর ঘনত্ব বেশি আছে। এই জন্য ঘনত্ব কেন বেশি আছে না, এটা দেখবো যেহেতু একটা সলিড আছে অথচ এটা হালকা, অথচ আয়তনটা একই, কিন্তু দুজনের ভরটা আলাদা কেন হলো না, এটা হচ্ছে ঘনত্বের উপর ডিপেন্ড করে। ওই জন্য ঘনত্ব জিনিসটা কি, একক আয়তনের ভরকে, অর্থাৎ এই পরিমাণ আয়তনের কি ভর আর এই পরিমাণ আয়তনের কি ভর, সেটার উপর ডিপেন্ড করছে এদের ঘনত্ব কত হবে। ঠিক আছে, মানে ডেনসিটি ঘনত্ব কত হবে সেটা ডিপেন্ড করছে তাহলে কিসের না, ভর বাই আয়তন। এবার এটা একক আয়তন কেন, যদি আমি দেখা গেল যে ধরো এইটার আয়তন হচ্ছে 5x2, তাহলে এটা আয়তন কত হবে? অ্যাকচুয়ালি এটা তো হয় না, এটা তো ক্ষেত্রফল না, এরকম আয়তন হতে গেলে এটা ঘন জিনিস হতে হয়। এটাকে আমি এরকম করে দিচ্ছি, ধরুন এটা ঘন বস্তু একটা, আর এটাও ধরুন একটা ঘন বস্তু, এটা ধরুন একটা ঘন বস্তু, ঠিক আছে। তাহলে 5x3 ধরো এটা হচ্ছে 3, তাহলে ঘনত্ব কত, এর আয়তন কত হবে? 5x2x3। আর এর ভর কত বললাম, গড় ধরে নাও হচ্ছে, তাহলে হচ্ছে 15×30, আয়তন হচ্ছে 30, আর এরও আয়তন 30, ঠিক আছে। এবার ধরে নাও এর ভর আমি বললাম 60 কেজি, আর এর আয়তন কত, 90 কেজি, ঠিক আছে। তাহলে কার ঘনত্ব বেশি হবে? এর ক্ষেত্রে হচ্ছে 60/30, আর এর ক্ষেত্রে হচ্ছে কত, 90/30, ঠিক আছে। তার মানে কিভাবে হলো না, 30 আয়তনের ভর হচ্ছে, সরি এটা হ্যাঁ 30 আয়তনের ভর হচ্ছে 60 কেজি, 30 আয়তনের ভি এর ভর হচ্ছে কত, 60। একক আয়তনের ভর কত, 60/30। এবং এই একক আয়তনের ভরটাকে কি বলা হয়, ঘনত্ব। অর্থাৎ এর ঘনত্ব কত, এর ঘনত্ব হয়ে গেল 3, এর ঘনত্ব হয়ে গেল কত, 2।
বুঝতে গেল? ঘনত্ব কাকে বলা হয় না ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ভি আয়তন বিশিষ্ট কোনো পদার্থের ভর এম হলে ওই পদার্থের ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। এবার কি বলেছে, কোনো বস্তু যদি সমসত্ব হয়, না হলে বস্তুর মোট ভরকে তার মোট আয়তন দিয়ে ভাগ করলে বস্তুর গড় ঘনত্ব পাওয়া যায়। সমসত্ব বস্তুটা কি, দেখা গেল এই যে বস্তুটা ছিল এটা ছিল সমসত্ব, কিন্তু যদি এরকম কোনো বস্তু হয় যার ধরো এরকম একটা বস্তু আছে যার নিচের দিকটা বেশি ঘনত্ব, যার নিচের দিকে এরকম বেশি নিচের দিকটা হয়তো বেশি ডেন্সড, এখান থেকে বেশি ঘনত্ব আছে আর এখানটা হালকা হালকা করে আছে, তাহলে এইটা সমসত্ব নয়, কিন্তু এইটা হচ্ছে সমসত্ব বস্তু। কোনটা না, এটা সমসত্ব। কেন না, এর ক্ষেত্রে পুরো অংশটাই একটা সলিড, সব জায়গাতেই ডেন্সিটি সমান, এটা বলতে চাইছে। মানে সব জায়গার অংশের, মানে এখান থেকে যদি একটা অংশ তোলো তাহলে এরও যা এই অংশেরও যা তুমি ভর পাবে, আবার এই অংশ যদি তুলে নাও এই অংশ তাই ভর পাবে। হোয়ারাস এই যদি এইখান থেকে কেটে নাও এর যা ভর পাবে এইখান থেকে কেটে নিলে ভরটা একটু বেশি পাবে, কারণ না এখানে মেটেরিয়ালটা বেশি আছে। এই জন্য বলছে মেটেরিয়াল যদি সর্বত্র সমান ভরে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সমসত্ব, আর যদি অসমসত্ব হয় কোনটা, তখন তার মেটেরিয়াল সমানভাবে নেই। এবার অসমসত্ব বস্তুর ক্ষেত্রে ভর কিভাবে করা হয়, সেক্ষেত্রে তার টোটাল ভরকে টোটাল আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা তার গড় আয়তনটা পেয়ে যাবো, সরি গড় ঘনত্ব পেয়ে যাবো। এবার চলে আসি ঘনত্বের একক। তাহলে ঘনত্বের একক কি হবে, ওপরটা কিসের ছিল, ওপরটা ছিল ভরের একক, আর নিচেরটা কি ছিল আয়তনের একক। তাহলে ভরের একক গ্রাম আর আয়তনের একক ঘন সেমি, ওই জন্য হলো গ্রাম আর সেমি কিউব বা ঘন সেমি। এপিএস পদ্ধতিতে পাউন্ড পার ঘন ফুট, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম পার ঘন মিটার। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ঘনত্বের উপর চাপ এবং উষ্ণতার কি প্রভাব আছে। দেখো চাপ এবং উষ্ণতার কি প্রভাব না, কঠিন এবং তরল পদার্থের ঘনত্ব কত বলার সময় চাপের উল্লেখের প্রয়োজন নেই। কেন না, এক্ষেত্রে চাপের কোনো তেমন প্রভাব নেই, কিন্তু চাপের পরিবর্তনে গ্যাসের আয়তন বিশেষভাবে পরিবর্তিত হয়। সেটা আমরা কোন চ্যাপ্টারে পড়বো, এরপরে যখন আমরা গ্যাসের প্রসারণ পড়বো সেই চ্যাপ্টারে পেয়ে যাব। মোটামুটি এখানে দুটো জিনিস মনে রাখবে, যে মার্ক করে দিচ্ছি কোন পয়েন্টটা মনে রাখতে হবে। এখানে মনে রাখতে হবে এটা কি, যে উষ্ণতার পরিবর্তন হলে সকল পদার্থের আয়তনের পরিবর্তন তথা ঘনত্বের পরিবর্তন হয়। উষ্ণতার পরিবর্তন হলে আয়তনের কিছুটা পরিবর্তন হয়। ঠিক আছে। তাই কোনো গ্যাসীয় পদার্থের ঘনত্ব কত বলার সময় উষ্ণতা চাপের উল্লেখ করতে হয়। যার জন্য আমরা বলি কোনো গ্যাসীয় পদার্থের ঘনত্ব কত, প্রমাণ চাপ ও উষ্ণতায়, এই কথাটা আমাদের উল্লেখ করতে হয়। কিন্তু কঠিন এবং তরল পদার্থের ঘনত্ব বলার সময় এগুলো কিছু বলতে হয় না। অর্থাৎ ঘনত্বের সঙ্গে চাপ এবং উষ্ণতার প্রভাব শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য হয়, কঠিন পদার্থের জন্য অতটা হয়। এবার আসছি ঘনত্বের মাত্রা। ঘনত্বের মাত্রা মানে কি, ভরের মাত্রা আর হচ্ছে ঘন সেমি মানে হচ্ছে আয়তনের মাত্রা, তাহলে এম এল কিউ, এটা বোঝাই গেল। এবার আসছে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি, এই দেখো এখানে বলেছে এনটিপি। এনটিপি মানে কি, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এটা আমি বলছিলাম এখানে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ চাপ ও তাপমাত্রা, এই কথাটা বলা হয়েছে। বলেছে কি না, অনেক সময় কোনো নির্দিষ্ট একটি পদার্থের ঘনত্ব সাপেক্ষে অন্য সকল পদার্থের ঘনত্ব নির্ণয় করা হয়। আপেক্ষিক মানেই বুঝতে পারছো, কোনো একটা সাপেক্ষে যখন অন্যটা নির্ণয় করা হয় তখন তাকে আপেক্ষিক বলা হয়। ঠিক আছে। ওই জন্য এখানে বলেছে কি না, কোনো একটা নির্দিষ্ট পদার্থের ঘনত্বের সাপেক্ষে অন্য সকল পদার্থের ঘনত্ব নির্ণয় করা হয়। এইভাবে নির্ণীত ঘনত্ব থেকে আপেক্ষিক গুরুত্বের ধারণা তৈরি হয়েছে। এবং এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, সেটা হচ্ছে কি না, কঠিন এবং তরলের ক্ষেত্রে 4 ডিগ্রি উষ্ণতার জলের ঘনত্বকে প্রমাণ ঘনত্ব হিসেবে ধরা হয়। মানে এটা মনে করা হয় যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের যে ঘনত্ব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ঘনত্ব। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি করা হয় না, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বলা হচ্ছে প্রমাণ উষ্ণতা চাপে হাইড্রোজেনের যে ঘনত্ব সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব। তাহলে কঠিন তরলের ক্ষেত্রে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বকে প্রমাণ ঘনত্ব ধরা হয়। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন গ্যাসের ঘনত্বকে প্রমাণ ধরা হয়। এটা কখন ধরা হয়, যখন আমরা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে যাচ্ছি। কেন আপেক্ষিক গুরুত্ব সময় এটা ধরতে হয় না, আপেক্ষিক গুরুত্ব ধারণাই হচ্ছে যে কোনো একটা সাপেক্ষে অন্য একজনের গুরুত্ব নির্ণয় করা, ঘনত্ব নির্ণয় করা, সেটাই হচ্ছে আপেক্ষিক। তাই জন্য এখানে সংজ্ঞাটা কি বলেছে, কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব মানে কি বুঝলাম, যে তার নিজের
উষ্ণতা মানে ঘনত্ব আর 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব, এই দুটোর মধ্যে যে কম্পারিজন করব, কম্পারিজন করে যে অনুপাতটা আসবে সেইটা কি বলা হচ্ছে এটা। অথবা যে কোনো আয়তনের কোনো কঠিন বা তরল পদার্থের ভর এবং 4 ডিগ্রি উষ্ণতায় ওই একই আয়তনের জলের ভরের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলা হয়। আপেক্ষিক গুরুত্ব মানে যেটা বললাম যে সবসময় অপরের সাপেক্ষে, ঠিক একইভাবে ওই জন্যই বলছে কঠিন বা তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব এস ধরা হলে তারপরে পদার্থের ভি আয়তনের ভর বা 4 ডিগ্রি উষ্ণতা জলের ভি আয়তনের ভর, বা একইভাবে পদার্থের ঘনত্ব বা 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব যেটা সেটাকেও বলতে পারি, বা একক আয়তনের ভর, এটাই তো আবার তোমার ঘনত্বের ডেফিনিশন, একক আয়তনের ভর আর 4 ডিগ্রি উষ্ণতা জলের একক আয়তনের ভর, যেটা ইচ্ছে বলতে পারো। একক ভি আয়তনের ভর বা 4 ডিগ্রি উষ্ণতা ভি আয়তনের ভর, ভি আয়তনের ভর মানে সেটা কিন্তু একক আয়তনের ভর হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে সেটা বললাম, যে একটু আগে বললাম যে ধরো এরকম একটা পদার্থ আছে, তাহলে এটাও ভি আয়তন আর এটাও ভি আয়তন, ভি আয়তনের যত ভর হবে, ভি আয়তনের ভর যদি এম গ্রাম হয় তাহলে একক আয়তনে কত হবে, এম বাই ভি। আর এর ক্ষেত্রে তো আয়তন ভি যদি সমান হয় তাহলে এর ভি আয়তনের যদি ভর হয় এম, এক্ষেত্রে এম টু হয়, তাহলে এক্ষেত্রে এম ওয়ান হয়, তাহলে এক্ষেত্রে একক আয়তনে কত হবে, এম টু বাই ভি। অর্থাৎ ভি আয়তনে বলা মানে সে একক আয়তনে বলা হয় একই ব্যাপার, নিচে ভিটা পাঠিয়ে দিলে তো একক আয়তনে হয়ে যাচ্ছে, ওই জন্যে ভি আয়তনের ভর 4 ডিগ্রি উষ্ণতায় ভর, একইভাবে একক আয়তনের ভর 4 ডিগ্রি উষ্ণতায় একক আয়তনের জলের ভর, বা পদার্থের ঘনত্ব 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। কেন জলের ঘনত্ব ধরা হচ্ছে না, 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বকে প্রমাণ ধরা হচ্ছে, ওই জন্যে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার সময় জলের ঘনত্বের তুলনায় কতটা কম বা বেশি সেটা নির্ণয় করাটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে আপেক্ষিক গুরুত্ব কি দেখলাম না, দুটি সমজাতীয় রাশির অনুপাত, মানে কি দুটোই ঘনত্বের অনুপাত, এটাও একটা পদার্থের ঘনত্ব, 4 ডিগ্রি জলের ঘনত্ব, তাহলে একই জাতীয় দুটি জিনিসের ঘনত্ব অনুপাত হওয়ার ফলে কি হবে, এর কোনো একক থাকবে না বা মাত্রাও থাকবে না, ওই জন্য আপেক্ষিক গুরুত্ব সব পদ্ধতি একক সমান এবং এটি একটি মাত্রাহীন ভৌত রাশি। তাহলে এটাও একটা মাত্রাহীন ভৌত রাশি, যেটা আগের দিন আমাকে কে একজন বলছিল যে আমি যখন বলেছিলাম মাত্রাহীন রাশি কি কি আছে, তখন একজন বলেছিল আপেক্ষিক গুরুত্ব। কেন মাত্রাহীন রাশি না, এটা হচ্ছে পদার্থের ভর, এই পদার্থের ভর বা পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাত, ঠিক আছে, এই জন্য এর এটা। এবার হচ্ছে আপেক্ষিক গুরুত্বের মান, মানটা কি আছে, কিছুই নয়, তাহলে পদার্থের ঘনত্ব মানে কি দেখলাম, তার মানে আমরা এখানে দেখলাম যে পদার্থের ঘনত্ব, তাহলে এইটা কি দেখছি, এটা হচ্ছে পদার্থের ঘনত্ব, এখান থেকে আমরা আমি এই রিলেশনটা বলতে পারি যে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রিতে জলের, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পদার্থের ঘনত্ব মানে কি বলতে পারি, এইটা ইন্টু এটা, ওই জন্য এখানে বলা আছে যে পদার্থের ঘনত্ব মানে হচ্ছে পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব, এখান থেকে আমরা পদার্থের ঘনত্বের কথা বলতে পারি। তাহলে পদার্থের ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয়, পদার্থের ঘনত্ব আমরা একক আয়তনে ভর দিয়েও করতে পারি, কিংবা যদি আমাদের ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব জানা থাকে আর 4 ডিগ্রি উষ্ণতা জলের পরিমাপ বলা থাকে, সেখান থেকে আমরা বার করতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে এত মান আমাদের মনে রাখার প্রয়োজন নেই, কারণ এখান থেকে তেমন কিছু অঙ্ক আমাদের আসবে না। তাহলে আমাদের কি কি মনে রাখতে হবে, যে ঘনত্ব, কিন্তু দেখো ঘনত্বের একক আছে, ঘনত্বের মাত্রাও আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্ব নেই। ঘনত্বের মাত্রা কি ছিল একটু আগে আমরা পড়েছি, এখানে ঘনত্বের মাত্রা হচ্ছে এম এলিমেন্ট এবং ঘনত্বের মাত্রা অনেক জায়গাতে আসে, ঠিক আছে। তাহলে আমাদের যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের মধ্যে পার্থক্য বলতে গিয়ে যেগুলো দেখবো, আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন রাশি আর ঘনত্বের একটা মাত্রা আছে, তার মাত্রার মানটা মনে রাখতে হবে। ঘনত্বের একটি নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট একক এবং নির্দিষ্ট একক আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, কারণ এটা বললাম এটা একটা সংখ্যা মাত্র, কারণ না এটা দুটো সেম পদার্থের ইউনিট, যদি ঘনত্বের যা একক হবে এত এ হবে, এটাও এত ইউনিট হবে, দুটো ইউনিট কেটে যাবে, সেই একটা সংখ্যা চলে আসবে। আচ্ছা, এবার কি বলছে, পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে, আর পদার্থটি তার সম আয়তন বিশিষ্ট 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব অপেক্ষা যত গুণ ভারী তা হলো তার আপেক্ষিক গুরুত্ব। তাহলে সেই জলের থেকে কত গুণ ভারী বা কম, মানে ভারী হোক কম আর কমই হোক, কম ভারী হোক, যতটা হবে তুলনা করে যেটা হবে সেটা হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব।
এবার এখানে একটা মান দেওয়া আছে, মানগুলো আমাদের মনে রাখার প্রয়োজন নেই। এটা চলে গেল, আর কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই এখান থেকে। এবার চলে আসছি আমরা চাপ বা প্রেশার। প্রেশার কাকে বলা হয় না, কোনো তরলের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অবিলম্ব বলকে বলা হচ্ছে চাপ। ঠিক আছে, তাহলে চাপ কাকে বলা হচ্ছে না, একক ক্ষেত্রফলের উপর, ধরো এরকম একটা বস্তু আছে, এর মধ্যে একটা অবিলম্ব, ধর এই ক্ষেত্র, এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল ধরে নিচ্ছি আমি এর ক্ষেত্রফল ধরে নিচ্ছি এর উপর অবিলম্ব ভাবে যে প্রেশারটা দেওয়া হবে, এর উপর অবিলম্ব ভাবে যে প্রেশারটা দেওয়া হবে, অবিলম্ব মানে বুঝতে পারছো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে প্রেশার দেওয়া হবে, সেই প্রেশারটাকে বলা হচ্ছে কি, সেই প্রেশারটার পরিমাণ যদি হয় পি, তাহলে এর চাপ পি, বা এর ক্ষেত্রে আমি এফ ধরে নিচ্ছি, ফোর্স, কিন্তু চাপ মানে ফোর্স ধরে নিচ্ছি, তাহলে এর প্রেশার পিটাকে আমি বলতে পারি প্রযুক্ত বল বাই কতটা ক্ষেত্রফল। এটা কিভাবে হলো না, এ আয়তনের ওপর এ ক্ষেত্রফলের ওপর এ ক্ষেত্রফলের প্রযুক্ত চাপ সমান এফ, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত চাপ সমান এফ বাই এ। এটা কি বলা হচ্ছে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত, এটা প্রযুক্ত একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল বা ফোর্স এফ, এ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল বা ফোর্স হচ্ছে কত, এফ বাই এ, এবং একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল যেটা, সেটাই হচ্ছে তার চাপ। মনে করি এ ক্ষেত্রফল বিশিষ্ট ক্রিয়াত অবিলম্ব বল বা বলকে তুমি ঘাতও বলতে পারো ক্ষেত্রে, এটা হচ্ছে চাপ সমান কি হবে, অবিলম্ব বল বাই ক্ষেত্রফল। অবিলম্ব কেন আমি এখানে বলে দিয়েছি, 90 ডিগ্রি করে যে চাপটা আসছে সেটা। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস কি লক্ষ্য করলে কি দেখছো না, আমরা দেখছি ধরো একই পরিমাণ বল আছে, একটা বল আছে, এটার মান ধরো আছে 5, কি ধরে নাও আমি কথায় বলছি 10 ডাইনের একটা বল প্রয়োগ করছি। এবার নিচে এই 10 ডাইনের বলটা যদি একটা এক ডাইন মানে এক একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হয়, একটু মুছে তাহলে সুবিধা হবে। ধরুন একটা সেম বল, 10 ডাইনের একটা বল, এটা কখনো এক বর্গ একক উপর ক্ষেত্রে এক বর্গ সেমির উপর কখনো পড়ছে, এই 10 ডাইন বলটাই কখনো 2 বর্গ সেন্টিমিটার উপর পড়ছে, এটাই আবার এই 10 ডাইন বলটাই আবার কখনো 5 বর্গ এককের উপর পড়ছে, কখনো আবার এই ডাইনটাই 10 বর্গের উপর পড়ছে। তাহলে কি বুঝলাম, যখন একক বর্গ হলো তখন এর মান কত দাঁড়ালো, এটা সমান হচ্ছে কেটে কুটে দাঁড়ালো 10, এটা কখন হলো তখন, কতক্ষণ হলো 5, এটা কখন হলো তখন 2, এটা কতক্ষণ তখন কত 1। তাহলে কি দেখছি, নিচে যদি ক্ষেত্রফলটা বেড়ে যায় তাহলে আমার প্রযুক্ত চাপটা কি হলো, কমে যাচ্ছে, মানে বলটা একই থাকছে, 10 ডাইন বলে দিচ্ছি, কিন্তু চাপটা কমে যাচ্ছে। কেন, কখন কমে যাচ্ছে, যখন ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ক্ষেত্রফলটা বাড়লে চাপটা কমে যাচ্ছে। যদি ক্ষেত্রফলটা কম হয় তখন কি হবে, চাপে উপযুক্ত চাপের পরিমাণটা কি হচ্ছে, বেশি হচ্ছে। ওই জন্য এখানে একটা কথা লেখা আছে লক্ষণীয়, তলের ক্ষেত্রফল যত কম হয় প্রযুক্ত বল তত বেশি চাপ উৎপন্ন করে, এই জন্য তলের ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। কেন, সেটা আমি এখানে দেখে এলাম যে দেখো এই বল আর এই আর হচ্ছে ক্ষেত্রফল কম হলেই চাপের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এখান দিয়ে কতগুলো বাস্তব উদাহরণ আছে, যে একটা পেরেকের ছুঁচালো মুখের ক্ষেত্রফল খুব কম, তাই জন্য কি হয়, ছুঁচের ওপর মানে ওই যে মানে পেরেকটার যে ছুঁচের যে কি মুখটা আছে ওদিকটা রেখে যদি হালকা আঘাত করি তাহলেই ঢুকে যাচ্ছে, কারণ কি, অথচ যদি ভোঁতা দিকটা আমি করে করতে যাই তাহলে ঢুকবে না, কারণ কি না, ওক্ষেত্রে চাপটা কম পড়ছে। আর এর ক্ষেত্রে যেহেতু খুব অল্প এরিয়াতে চাপ দিতে পারছি, ওই জন্য এরিয়াটা পাচ্ছে, ওই জন্য কি এর ওপর চাপটা বেশি হচ্ছে। একইভাবে ছুরির মধ্যে দিয়ে যেদিকটা ধারালো পাত এদিকটা কেন সরু করা হয়, সরু করলে যত সরু হবে তত আমি চাপটা বেশি প্রয়োগ করতে পারবো। হ্যাঁ, যদি ভোঁতা ভোঁতা হয়ে যায় কখন, যখন ওর মধ্যে একটু মোটা হয়ে যায় তখন কি হয়, সেখান দিয়ে কাটতে চায় না, কারণ কি সেখানে চাপটা ঠিকভাবে বেশি পরিমাণ পড়ে না, যার জন্য কাটতে চায় না। ঠিক আছে, চাপ বেশি পড়ে, সহজেই কাটা যায় কখন না, যদি ধার থাকে ধারালো দিকটায়। একইভাবে এরকম দেয়া আছে, মানুষ শুয়ে থাকা দাঁড়িয়ে থাকার মধ্যে কোনটাতে চাপ বেশি পড়ে না, তোমার যখন তোমার ধার মানে যখন দাঁড়িয়ে থাকো তখন বেশি চাপ পড়ে, চাপ লাগে কেন কোনো জায়গায়,
ধরো তোমার একটা বাচ্চা ছেলেকে তুমি তোমার ঘাড়ের উপর শুয়ে পড়ে আর দাঁড়িয়ে থাকে, তোমার কখন বেশি চাপ অনুভূত হবে? যখন দাঁড়িয়ে থাকবে। তো শুয়ে পড়লে তোমার কিছু চাপ মনে হবে না, কারণ পুরো চাপটা চালিয়ে যাচ্ছে। আর যখন তোমার শুয়ে পড়ছে তখন ওই সামান্য অংশে চাপটা বেশি হবে, কারণ কি ওখানে তখন ক্ষেত্রবলটা কমে যাচ্ছে, তখন আমার চাপটা বেশি পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে তার উদাহরণ। এবার আসছে তরলের চাপ এবং ঘাত। এটা গেল সাধারণ চাপ। এবার আসছে তরলের চাপ এবং ঘাত। এসব আছে তো না নেই? শুরু করা যাক। এবার দেখি আমরা তরলের চাপ এবং তরলের ঘাত। তরলের চাপ কি? তরলের চাপ বলছে ওটাই যে কোনো পাত্রে যদি আমি তরল রাখি তাহলে কি হয়, পাত্রের তলদেশ এবং পাত্রের দেওয়ালে একটা বল প্রয়োগ করে। এটা আমরা জানি সবাই। এবার কি হয়, এবার ওই তরলটা পাত্রের সমস্ত জায়গায় সমানভাবে চাপ সৃষ্টি করে। যার জন্য আমরা কি হয় দেখেছি, কোনো একটা জায়গায় এই তরল রাখা আছে এমন একটা পাত্র থেকে যদি কোনো জায়গায় ছিদ্র করে দিই, দেখলে ওখান থেকে জলটা বেরিয়ে আসছে। এবারে যদি এই আঙুলটা ওখানে ধরি তাহলে দেখবো জলের একটা চাপ আমরা অনুভূত করতে পারছি। এর থেকে আমরা সাধারণভাবে বুঝতে পারি যে ওই পাত্রটার উপর দেওয়ালে একটা জলটা বা লিকুইডটা একটা চাপ সৃষ্টি করছে, যার জন্যই আমাদের হাতে চাপটা অনুভূত হচ্ছে। ঠিক আছে, এবার এই তরল এই চাপটা কাকে বলছে না, তরলের মধ্যস্থিত কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমতলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলে। চাপ মানে সবসময় লম্বভাবে প্রযুক্ত হয়, এটা মনে রাখতে হবে। এবং এই তরলের এই চাপটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। যেহেতু তরল যে চাপটা সেটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রো মানে জল বা তরল, ওই জন্য হাইড্রোস্ট্যাটিক চাপ বলা হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে একই জিনিস, তরলের এই চাপটা কি হবে, প্রযুক্ত বল বাই এরিয়া। তাহলে বলটা কি হবে, প্রযুক্ত বলটা হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল, এটাও বলতে পারো, ঘুরিয়ে এটার মতো বলা যায়। তাহলে এবার এখান থেকে আমরা একটা কি আছে ঘাত, এই বলটা তো আমরা ঘাত বললাম, ওই জন্য তরল পদার্থ কর্তৃক যে বলটা প্রয়োগ করা হয় সেটাকে ঘাত বলা হয়, কারণ আমরা জানি বল আর ঘাত একই রকম জিনিস। তাহলে সেই ঘাতের সংজ্ঞা কি বলেছে না, তরলের সংস্পর্শে থাকা কোনো তলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলা হয়। অর্থাৎ লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে সেটাই ঘাত, এবং এর মানটাকে একই রকম ভাবে প্রযুক্ত চাপ ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আমরা দেখি চাপ এবং ঘাতের একক। এই চাপটা এবং ঘাতের এককটা কি, ঘাত একটা বল, এই ঘাত একটা ভেক্টর রাশি। কিন্তু চাপটা কি ভেক্টর রাশি? না, চাপটা ভেক্টর রাশি নয়। কারণ কি না, চাপটা সর্বদিকে সমানভাবে ক্রিয়া করছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো দিক নেই, সব দিকে সমানভাবে ক্রিয়া করছে, তাই নির্দিষ্ট দিক কোনো দিক নেই। তাই চাপ হচ্ছে স্কেলার রাশি। তাই আমাদের যখন অনেকটা লিস্ট ঝুলিয়ে দেবে, বল, চাপ, ওজন, হ্যাঁ না তো অনেক রকম লিস্ট ঝুলিয়ে দেবে, তার মধ্যে কোনটা স্কেলার রাশি সেখানে আমরা কিন্তু বল, ওজন এবং যদি তোমার আরো কিছু একটা তেমন দেখো ত্বরণ দিয়ে দিল, সেগুলো সবই ভেক্টর রাশি, কিন্তু চাপটা হয়ে গেল স্কেলার রাশি। কারণ কি না, চাপের নির্দিষ্ট কোনো দিক নেই, এই সর্বদিকে দিচ্ছে, প্রেসার সৃষ্টি করে। চাপের একক কি হবে, চাপের একক একইভাবে বলের একক বা ক্ষেত্রফলের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক হবে ডাইন পার ডাইন, বলের একক ডাইন জানি, আর বর্গ সেমি। আর এপিএস পদ্ধতিতে হবে পাউন্ডার পার বর্গ ফুট, এটা হবে নিউটন পার বর্গ মিটার, আমরা অলরেডি জানি। এবং এসআই পদ্ধতিতে চাপের আর এক একক হচ্ছে পাস্কেল। এসআই পদ্ধতিতে কোনটা, এমকেএস পদ্ধতিতে নিউটন পার বর্গ মিটার ছিল, সেটা কি বলা হচ্ছে পাস্কেল। তাহলে আমাদের কিন্তু চাপের এককটা মনে রাখতে হবে, এটা কিন্তু খুব বারবার পরীক্ষাতে আসবে। চাপের একক কি, চাপের একক হচ্ছে পাস্কেল। এবং এসআই পদ্ধতিতে মানে হচ্ছে একটা ব্যবহৃত একক। ঠিক আছে, যদি আমাদের সিজিএস পদ্ধতিতে অতটা নাম আসতে পারে, পাউন্ডাল পার বর্গফুট নাম আসতে পারে, তবু তোমার মনে রাখার কোনো ব্যাপার নয়। যদি চাপটা কি যদি জানো, যে চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল বাই এরিয়া, তাহলে বল বাই এরিয়া, বল এবার সিজিএস পদ্ধতিতে বলের একক আমরা জানি ডাইন, আর এরিয়া হচ্ছে সিজিএস পদ্ধতিতে বর্গ সেন্টিমিটার হবে, পাউন্ডাল পার বর্গ ফুট হবে, নিউটন পার বর্গ মিটার হবে। ওই 1 নিউটন পার বর্গ মিটার এটাকে আবার বলা হচ্ছে পাস্কেল। ওই জন্য চাপের একক কি পাস্কেল, কারণ এটা কি কোনো একটা বিজ্ঞানীর নাম ছিল পাস্কেল, তিনি আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এটা পাস্কেল হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আবার সিজিএস ও এমকেএস পদ্ধতিতে চাপের অভিকর্ষ একক আছে, এবং অভিকর্ষ একক আমরা জানি সেই অভিকর্ষীয় বল। এখানে এই যে বলটা আছে, এই বলটা অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বল হলে তখন কি হবে, সেটা ওজন হয়ে যাবে। অভিকর্ষীয় বল ওজনে তখন অভিকর্ষ একক হচ্ছে গ্রাম ভার। এটা আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়েছি সেখানেও আমরা দেখেছি যে অভিকর্ষ একক আলাদা হয় আর এমনি একক আলাদা হয়। এবং অভিকর্ষ একক যেমন আপনি বলের
সাধারণ একক ছিল ডাইন, অভিকর্ষ একক ছিল গ্রাম ভার সিজিএস পদ্ধতিতে। এমকেএস পদ্ধতি ছিল অভিকর্ষ একক পাউন্ড ভার, এক্ষেত্রে ছিল কিলোগ্রাম ভার, ওই জন্য কিলোগ্রাম ভার বলতে এই জন্য এটা ওটা রেখে। এবার তাহলে চাপের মাত্রা কি হবে? চাপের মাত্রাটাও কিন্তু আছে। চাপের মাত্রা হচ্ছে প্রযুক্ত বলের মাত্রা বাই হচ্ছে এর মাত্রা, এ মানে এরিয়া, ক্ষেত্রফল মানে এল স্কয়ার, আর বল মানে কি? আর বল মানে হচ্ছে তোমার এম এল ইনভার্স টি স্কয়ার। আচ্ছা এক মিনিট তোমরা একটা কল এসছে। চাপের মাত্রা কি? প্রযুক্ত বলের মাত্রা এরিয়া, বলের মাত্রা আমরা জানি বল মানে ফোর্স, পি ইজ ইকুয়াল টু এম এফ, তাহলে এম ইন্টু এফ, এফ মানে ত্বরণ, এম আর এল ত্বরণের মাত্রাটা আমরা অলরেডি শিখে এসেছি অনেকবার ধরে। এইভাবে চাপের মাত্রা হলো এটা। চাপের মাত্রাটা কেউ কারো কি বুঝতে অসুবিধা হলো? এই বলের মাত্রা এটা কেন বুঝতে অসুবিধা হয়নি? নিশ্চয়ই এম এল টি ইনভার্স টু কেন হয়েছে? বলের মাত্রা সবাই জানো, বল মানে হচ্ছিল পি ইজ ইকুয়াল টু এম এফ, তাহলে এখানে এম মানে হচ্ছে এম আর এল মানে হচ্ছে এফ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে তোমার কি না এল টি ইনভার্স টু। কেন এটা না দূরত্ব বেগ বাই সময়, বেগ বাই সময়, বেগ মানে কি সরণ বাই সময় বাই, তাহলে দুবার সময় আসছে জন্য এটা হয়েছিল। ত্বরণের মাত্রা অনেকবার বুঝিয়েছি, ঠিক আছে, এখানে এইটুকু মনে রাখতে হবে। এবার হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের পরিমাপ, এইটা একটু আমাদের লাগে, বেশি কিছু মনে রাখার প্রয়োজন নেই। এখানে কেন হলো এত ডিটেলস ক্যালকুলেশনে যদি নাও যাই, তরলের যে কোনো চাপ মানে হচ্ছে গভীরতা, ঘনত্ব কিন্তু অভিকর্ষ তরল, এটুকু মাথা রাখলেই হবে। এখান থেকে খুব বেশি আসে না, গভীরতা, ঘনত্ব, অভিকর্ষ তরল। রো জি এইচ, গভীরতাটাকে রো দ্বারা প্রকাশ করা হচ্ছে জি এইচ, রো জি এইচ বলা হচ্ছে, ঠিক আছে, গভীরতা, ঘনত্ব, অভিকর্ষ তরল, ঠিক আছে, আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। আর এখানে রোজ একই জিনিস, এইটাই থাকবে, তার কিছু মনে রাখার দরকার নেই। আর একটা বেগ মনে রাখতে হয়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মনে রাখতে, সম উচ্চশীলতা ধর্ম। এটা কি? আমরা যেটা দেখেছি যে তরলের বিভিন্ন রকম যদি আয়তনের শেপও দিই এবং এখানে যদি জল ঢালি, দেখি জলটা এইটাতে বেশি থাকবে এটাতে কম থাকবে এমন হয় না, সবকটাতেই সমান সমান উচ্চতা পর্যন্ত জলটা উঠবে, এই জন্য এটাকে জলের সম উচ্চশীলতা ধর্ম বলা হয়, ঠিক আছে। এটা আমাদের জাস্ট মনে রাখলেই হবে। এটা কোন এই ঘটনাটাকে কি বলা হয়? সমুচ্চশীলতা ঘটনা বলা হয়, আর কিছু মনে রাখার দরকার নেই। আর এখানে আমাদের কিছু পড়ার নেই, ঠিক আছে, এখানে শুধু চাপের ধারণাটা পড়লাম। আর একটা হ্যাঁ, এখানে আর পড়তে হবে এটা কি, পাস্কেলের সূত্র। পাস্কেলের সূত্রটা কি বলছে না, কঠিন পদার্থের ক্ষুদ্র পরিসরে যদি আমরা চাপ দিই তাহলে কি হবে? ওই চাপ বস্তু থেকে সমগ্র আয়তনে ছড়িয়ে পড়ে না। কঠিন পদার্থে যদি আমরা চাপ দিই, সেই চাপটা কঠিনের সর্বত্র ছড়িয়ে পড়ে না, যেখানটা চাপ দিচ্ছি শুধু সেখানটাতেই চাপ প্রয়োগ হবে। যদি এবার সেই চাপটা খুব বেশি হয় তাহলে সেখানটা বিকৃতি হবে, তা নাহলে কিন্তু বিকৃতিটা হবে না, আদারওয়াইজ চাপটা এসে সহ্য করে নেবে। কিন্তু ওই চাপ স্থানীয় বিকৃতি ঘটায়, বা বিকৃতি ঘটাতেও পারে, না ঘটাতে পারে, যেটা আমি বললাম যে চাপের উপর ডিপেন্ড করছে। কিন্তু যদি আমরা তরল পদার্থের ক্ষেত্রে দেখি তাহলে কি হয়, ওই চাপটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই বলছে কঠিন পদার্থের মতো দৃঢ়তা না থাকায় কোনো আবদ্ধ পরিবাহী, পরিবাহী মানেই তরল বুঝতে হবে, মানে পরিবাহী নয়, প্রবাহী। প্রবাহী মানে যেটা বয়ে চলে যায়, মানে জল যেমন বয়ে যায়, গ্যাস যেমন বয়ে যায়, ওরকম যেটা প্রবাহী হয় সেটাকে বলা হচ্ছে প্রবাহী। আবদ্ধ প্রবাহী এক অংশে চাপ প্রয়োগ করলে, এবং সেটা তরলের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে, যে কোনো প্রবাহীর ক্ষেত্রেই প্রযোজ্য। চাপ প্রয়োগ করলে ওই চাপ প্রবাহী অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আবদ্ধ প্রবাহীর কোনো বিন্দুতে চাপের পরিবর্তন করলে ওই প্রবাহী সকল বিন্দুতেই সমান চাপের পরিবর্তন ঘটায়, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি চাপ দিই, সেই চাপটা সমান, মানে সেই চাপ কিন্তু প্রত্যেকটা জায়গায় উৎপন্ন হয়, এটা বলতে চাইছে। এবং পাস্কেল এই সূত্রটা নির্ধারণ করেছিল বলে এটাকে পাস্কেল সূত্র বলা হয়। আর সূত্রটা কি? সূত্রটা এটাই বলছে, আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সর্বদিকে অপরিবর্তিত মানে সঞ্চারিত এবং পরিবাহী সংলগ্ন যে কোনো তলের উপর লম্বভাবে ক্রিয়া করে। এখানে একটা আমি দেখিয়েছিলাম যে এরকম একটা জলের মধ্যে বেলুন নিয়েছে, সেই বেলুনটাকে জল ভরেছে, জল ভরে তিনি এই চারদিকে ফুটো করে দিলেন, ফুটো করে দিয়ে কি করলেন, এই দু সাইডটা, মানে এই সাইডটা এবং এই সাইডটা চাপ যখন দিচ্ছে, দেখছে বেলুনের প্রত্যেকটা ফুটো দিয়ে কিন্তু সমান পরিমাণে জল বেরিয়ে আসছে, এটা দিয়ে কম আসছে এটাতে বেশি আসছে এমন না। এবং আমরা একটা খেলার সময় দেখেছি, কোনো একটা পলিথিনের মধ্যে যখন জল নিই, জল দিয়ে যদি চাপ দিই, সেই জলটা যদি ফুটো থাকে, দুটো তিনটে ফুটো থাকে,
এই দূরত্ব ফুটো দিয়ে কিন্তু সমান বেগে জলটা বেরিয়ে আসে। ঠিক আছে, সেটাই বলছি যে এখানে একটি রাবারের বলকে ফুটো করে জল ভর্তি করা হলো। হ্যাঁ, বলটির গায়ে বিভিন্ন পিন দিয়ে চুপো এ করলেন, দিয়ে আঙুল দিয়ে বলটাকে চেপে দেখলেন যে সবকটা সমান জলে বেরিয়ে আসছে, এবং এটাই হচ্ছে পাস্কেলের সেই সূত্র প্রদর্শন। এবং এইটা দিয়ে কি করা হয়েছিল, এই সূত্রটাকে কাজে লাগিয়ে একটা যন্ত্র তৈরি করা হয়েছে, সেটাকে বলা হাইড্রোলিক প্রেসার। কিভাবে এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই যন্ত্রটা এইভাবে কাজ করে। ধরো এইদিকে একটা সরু মুখ আছে আর এদিকে আছে একটা বড় মুখ। এই সরু মুখে যখন চাপটা দিচ্ছি তাহলে সমানভাবে কিন্তু এই চাপটা এখানেও পড়বে, এখানেও পড়ছে, এখানেও পড়ছে, এখানেও পড়ছে। তাহলে দেখা গেল এইখানে যে চাপটা আমি দিচ্ছি সেই চাপটা 3 গুণ চাপ এখানে চলে আসছে। অর্থাৎ কম চাপ প্রয়োগ করে আমি বেশি চাপ এদিকে পেতে পারছি। কারণ কি, যেহেতু এদিকে ক্ষেত্রফলটা বড় হচ্ছে, ওই জন্য এই পাস্কেলের এই সূত্রটাকে কাজে লাগে। মানে এই সমমানের চাপ, এই সমমানের এরিয়া এখানে দিচ্ছে, আবার এখানেও দিচ্ছে, এখানেও দিচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো, যদি এখানের মুখটা ছোট হয়, এই মুখটা বড় হয়, তাহলে দেখা গেল এই বড় মুখে বেশি পরিমাণ চাপ আমি পাওয়ার সুযোগ পাচ্ছি। তো এই যন্ত্রটাকে কাজে লাগিয়ে, এই কার্যনীতিকে কাজে লাগিয়ে একটা হাইড্রোলিক প্রেসার তৈরি করা হয়েছিল। সেখানে কি করা হয়েছে না, এইখানে কোনো জিনিসকে যখন পেশাই করা দরকার হবে, তখন কি করা হয়েছিল না, এইখানে একটা ছোট মতো চাপ দিয়ে সৃষ্টি হচ্ছে, সেই চাপ দিয়ে এটা বড় জায়গা করে এইখানে রেখে চাপ দিলে কি হচ্ছে, তাহলে আমি চাপটা বেশি পরিমাণ পাচ্ছি। এই মানে এই কাজের দিকে কাজে লাগিয়ে এটা কাজে লাগানো হয়েছে। সেটা আমাদের পড়ার দরকার নেই, যেহেতু আমাদের আসবে না। আচ্ছা, এবার এখানে কতগুলো কোয়েশ্চেন ছিল, যেমন একখানি ছুরির ধারালো প্রান্ত দিয়ে সহজে বস্তু কাটা যায়, কিন্তু মোটা প্রান্ত দিয়ে কাটা যায় না কেন, সেটা আমি একটু আগে বলে দিয়েছি। তারপরে বাঁধ নির্মাণ করার সময় বাঁধের উপরের দিকের চেয়ে নিচের দিকে বেশি মোটা করা হয় কেন না, আমরা দেখলাম জলের পার্শ্বচাপ গভীরতার উপর নির্ভর করে। এই যে একটু আগে বললাম যে পার্শ্বচাপটা কিসের উপর ডিপেন্ড করে, বেশি ডিটেলসে বোঝায়নি, জাস্ট আমি মনে রাখতে বলেছিলাম। সেটা হচ্ছে হাফ ইন্টু রো ইন্টু জি। করলাম এটা, এই যে তরলের চাপ কতটা হবে, গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখা গেল যে একই ঘনত্বের জল আছে, একই পরিমাণ অভিকর্ষ টান দিচ্ছে, তাহলে যার যে তত গভীরতা বেশি হবে। মানে তার নিশ্চয়ই গভীরতা যখন তোমার এখানে থাকবে, বাঁধ যখন দেয়া হবে তখন নিশ্চয়ই এরকম ভাবে যদি বাঁধ দেওয়া হয়, তাহলে এইখানে গভীরতাটা বেশি, এখানে গভীরতা একটু কম। ঠিক আছে, তাহলে এইখানে গভীরতা যত, এটা গভীরতা মানে এখানে এইচটাই হচ্ছে, আর এইখানটা অনেকটা বেশি, তাহলে এইখানে বেশি পরিমাণ চাপ পড়বে, এখানে কম পরিমাণ চাপ পড়বে, এখানে একটু বেশি পরিমাণ চাপ পড়বে। ঠিক আছে, পার্শ্ব চাপটা কিন্তু উলম্ব চাপটা সবাই সমান, কিন্তু পার্শ্ব চাপটা এখানে বেশি পড়ছে। ঠিক আছে, তাহলে এটা এই জন্যে যত নিচের দিকে হবে তত কি বেশি পরিমাণ মোটা করতে হবে। ঠিক আছে, এই জন্য এখানে দেওয়া হচ্ছে তরলের চাপ হচ্ছে গভীরতা ইন্টু এটা। আরও একটা এখানে মনে রাখতে প্রয়োজন আছে, সেটা হচ্ছে এইটা, যে 2√2GH, এটা কি, নির্গত তরলের বেগ। মানে এই যে আমি একটা বললাম যে এইখানে একটা জিনিস বস্তু ফুটো করে এখানে একটা ফুটো করলাম, এখানে একটা ফুটো করলাম, এইখানে প্রেশার দিলে কি বেগে জলটা বেরিয়ে যাবে। যদি অতটা ডিটেলস অঙ্ক আসে না, তবু চাইলে মনে রাখতে পারো, এখানে যে বেগে বেরিয়ে আসে সেটা হচ্ছে, সেই ফর্মুলা হচ্ছে এইটা, √2GH। ঠিক আছে, √2GH। ওর খুব একটা অঙ্ক আসবে না, ওই জন্য অতটা আমি পড়াচ্ছি না। ব্যাস, এখানে এই পর্যন্ত বললেই যথেষ্ট, আর আমাদের কিছু মনে রাখার দরকার নেই। আমাদের তাহলে মনে রাখতে হবে যেটা চাপের এটা সংজ্ঞাটা মনে রাখতে হবে, চাপ আর ঘনত্ব সংজ্ঞাটা মনে রাখতে হবে। চাপ মানে হলো কি, একক আয়তনের ভরকে রয়েছে তোমার কি বলা হচ্ছে, প্রযুক্ত বল। চাপ মানে হলো ফোর্স আপন এরিয়া, আর ঘনত্ব হলো কি, m/v, ডেন্সিটি ইজ ইকুয়াল টু m/v, একক আয়তনের ভর। আর চাপ মানে কি, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। এই দুটো জিনিস মনে রাখলেই আমাদের এই চ্যাপ্টারটাকে মোটামুটি সব করতে পারবো, আর আমাদের বিশেষ কিছু প্রয়োজন নেই। ওই জন্য চ্যাপ্টারটা এখানেই শেষ। ঠিক আছে, এবার আমরা চলে যাবো এমসিকিউতে।